ফেব্রুয়ারিতেই সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। জাতিসংঘে ডক্টর ইউনূস প্রাণ পাচারের টাকা ফেরতের সহায়তা চাইলেন বিশ্ব নেতাদের। গদবাঁধা নয়, মানুষের মন বুঝে পরিবর্তনের রাজনীতি করার তাগিদ বিএনপি নেতা আমির খসরু মাহমুদের। ক্রীড়াক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টির দাবি। দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ। শ্রমিকদের অযৌক্তিক দাবির প্রতিবাদে এই কর্মসূচি, বলছে মালিকপক্ষ। এবং স্কুল ছাত্রী ধর্ষকদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়িতে চলছে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ। যুগ্ম ছাত্র জনতার ডাক দিয়েছে এই কর্মসূচি। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের প্রত্যাশার দেশ গঠনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে সংস্কার কার্যক্রম চলছে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহযোগিতা চান তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। গদবাঁধা নয়, মানুষের মন বুঝে পরিবর্তনের রাজনীতি করতে হবে বললেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। ওই গদবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না। কিন্তু দ্বিতীয় দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চট্টগ্রাম রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে মালিকপক্ষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, বাস মালিকদের কর্মসূচি নিয়ে জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে বাস শ্রমিকরা প্রথমে 3 দফা কিন্তু কর্মবিরতি পালন করেছিল তাদের ন্যায্য বেতন ভাতার দাবিতে। এই কর্মবিরতির আওতার বাইরে ছিল শুধুমাত্র একতা পরিবহন এবং শ্রমিকদের দাবি একতা পরিবহন ঢাকার আসে যাতায়াত করলে একজন চালককে 1800 টাকা দেয় এবং অন্যান্য স্টাফদের বেতনও বেশি। কিন্তু অন্যান্য যে বাসগুলো আছে, হার্নিফ, ন্যাশনাল, দেশ, গ্রামীণ পরিবহন, এরা 1200 থেকে 1300 টাকা করে দিত চালকদের এবং অন্যান্য স্টাফদের বেতনও কম। তো এই দাবিতে তারা যখন আন্দোলন করছিল, গত সোমবারও তারা কর্মবিরতি পালন করেছিল এবং মঙ্গলবার ঢাকায় মালিকদের সাথে বৈঠকে মালিক পক্ষর সম্মত হয় যে তাদের বেতন ভাতা বৃদ্ধির এবং যথারীতি এটি শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল এবং বৃহস্পতিবার থেকে কিন্তু তারপরে মালিকরা এই কর্মবিরতি গিয়েছে এবং মালিক পক্ষের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে অযৌক্তিক কিছু দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা তাদের কাছে দাবি দেওয়া জানিয়েছে। এর মধ্যে ঢাকায় যাতায়াতের জন্য তারা থাকার হোটেল ভাড়া, খাবার বিল এবং মোবাইল খরচ সহ অযৌক্তিক বেশ কিছু দাবি দেওয়া তাদের কাছে করেছে, যে কারণে তারা এবার কর্মবিরতি পালন করেছে এবং এই কর্মবিরতি কতক্ষণ পর্যন্ত চলতে পারে আমরা সেটি জানার চেষ্টা করছি। তারা বলেছেন যে আজকে রাতে মালিক এবং শ্রমিকদের একটি বৈঠক হতে পারে এবং সেই বৈঠকে একটা সমাধান হতে পারে। এবং জানিয়ে রাখছি যে এই যে কর্মবিরতি চলছে, এই সবগুলো কাউন্টারই কিন্তু বন্ধ। কিছু কিছু কাউন্টার যেগুলো খোলা আছে সেগুলো কিন্তু কার্যক্রম নেই এবং তারা কিন্তু বসে আছে। শুধুমাত্র একতা পরিবহন আজকে সকালে ছেড়ে গেছে এবং কিছুক্ষণ আগেও একতা পরিবহন ছেড়ে গেছে, কিন্তু যে কারণে যাত্রীদের কিন্তু একতা পরিবহনের প্রতি চাপ বেড়েছে এবং লোকাল বাসও কিন্তু ঢাকায় যাচ্ছে এবং ঢাকার গ্রামী যে ট্রেন আছে ট্রেনেও যাচ্ছে। এই কারণে কিন্তু একটু ভোগান্তি হচ্ছে, তবে চলাচল একেবারে থেমে নেই। সৌরভ, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন 27, কুড়িগ্রাম 3-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন রয়েছে
27 কুড়িগ্রাম 3 আসনে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী নূরে এরশাদ সিদ্দিকী। তার কাছে চলে যাব সরাসরি। তিনি এই আসন থেকে নির্বাচনের জন্য প্রার্থী হয়েছেন, তো তিনি কি ভাবছেন, তিনি এই এলাকার মানুষের জন্য কি করতে চান? ধন্যবাদ আপনাকে। এই 27 কুড়িগ্রাম 3 আসনে আমাকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এই উলিপুর উপজেলার জন্য, এই আসনটির জন্য যে জনগোষ্ঠী আছে তাদের জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। আমার স্লোগানটা হচ্ছে হৃদয়ে উলিপুর ধারণ করি, সমৃদ্ধ উলিপুর গড়ি। এই লক্ষ্যকে সামনে রেখে এই উলিপুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে 13টি ইউনিয়নের মধ্যে 8টি ইউনিয়নই নদী ভাঙ্গন কবলিত। তো আমরা যারা স্থানীয় পর্যায়ে রাজনীতির চিন্তা করি, উন্নয়নের চিন্তা করি, তাদেরকে এটা সর্বাগ্রে এই সমস্যাটিকে প্রাধান্য দিতে হবে যে কুড়িগ্রাম জেলায় নদী ভাঙ্গন রোধ এবং চর উন্নয়ন কিভাবে করা যায় এই আন্দোলনটিকে জোরদার করা। সেটা নিয়ে অলরেডি আমি কাজ শুরু করেছি। এরপরে এই উলিপুর উপজেলার এই চরের যে জনগোষ্ঠীটা আছে তাদেরকে কিভাবে সম্পদে পরিণত করা যায়। এবং আপনি দেখবেন যে কুড়িগ্রাম জেলায় সবচেয়ে বেশি নদ নদী আছে, কিন্তু এই নদ নদীগুলোকে আমরা সম্পদে পরিণত করতে পারছি না। তো আমার কার্যক্রমের জায়গায় এই নদ নদীগুলোকে কীভাবে নদী খনন এবং স্থায়ী বাঁধ দিয়ে কিভাবে সম্পদে পরিণত করা যায় সেটা নিয়ে কাজ করা। এবং উলিপুর উপজেলা এই শিক্ষার দিক দিয়ে যেভাবে পিছিয়ে আছে, কর্মসংস্থানের দিক দিয়ে যেভাবে পিছিয়ে আছে, সেগুলো নিয়ে কাজ করা। এবং আপনি দেখবেন যে আপনি যদি প্রত্যেকটি ইউনিয়নে, আমি কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে গণসংযোগ করছি এবং গ্রামে গঞ্জে হাটে ঘাটে পায়ে হেঁটে সব জায়গায় গিয়ে আমি সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। আপনি দেখবেন বর্তমান ওয়েলফেয়ার পলিটিক্সের যুগ, বর্তমানে হচ্ছে যে নাগরিক অধিকার ভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতির যুগ। এই যুগে এসে আপনাকে সমস্যা চিহ্নিত করতে হবে এবং সেই সমস্যা সমাধানের রাজনীতি করতে হবে। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন এই এখন যে প্রার্থী রয়েছেন তিনি বলছেন যে এই কুড়িগ্রাম 3 আসনে যে সমস্যাগুলো রয়েছে তিনি সমাধানের চেষ্টা করছেন। তো পরবর্তী সংবাদ দুপুর 2টায় আবারও অন্য কোনো প্রার্থীর সঙ্গে আমরা যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।